প্যারিস শহরের এই যে চাইনিজ রেস্টুরেন্টটা দেখছো, এটা কিন্তু কোনো সাধারণ রেস্টুরেন্ট নয়, কেননা এর সিলিংয়ে লুকিয়ে ছিল কয়েকশো কেজি রেয়ার হিরোইন। দুনিয়ার কোনো ইন্টেলিজেন্স এমন হাইড করা প্লেসের সন্ধান না পেলেও এক দুর্ধর্ষ এজেন্ট তার বুদ্ধি দিয়ে এমনভাবে পুরো ফ্রান্সের ড্রাগ মাফিয়াদের শেষ করতে থাকে, যা দেখলে তুমিও হতবাক হয়ে যাবে। একজন সিআই এজেন্ট যে কোন লেভেলের স্কিল্ড হয় তা জানাতে নিয়ে এলাম ফ্রম প্যারিস উইথ লাভ নামের এক কড়া অ্যাকশন মুভির এক্সপ্লেনেশন, যা শুরুটা হয় জেমস রিস নামের একজন লোককে দেখিয়ে। জেমস ফ্রান্সে নিযুক্ত মার্কিন অ্যাম্বাসিডরের একজন অত্যন্ত দক্ষ আর বুদ্ধিমান পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন দাবা খেলার ছকের মতন একদম নিখুঁতভাবে সাজানো, কিন্তু এই সাদামাটা চেহারার আড়ালেই তার জীবনের একটা বিশাল গোপন পরিচয় লুকিয়ে আছে। সে মূলত আমেরিকান গোয়েন্দা সংস্থা সিআইএ এর একজন ট্রেনি স্পাই হিসেবে আন্ডারকভার মিশনে কাজ করছে। তাই নিজের বুদ্ধি দিয়ে সে একদিন অনেক বড় মাপের স্পাই হবে বলে প্রতিনিয়তই স্বপ্ন দেখে। তবে তার এই বর্তমান স্পাই জীবনটা মোটেও সিনেমার মতন গ্ল্যামারাস কিংবা অ্যাকশনে ভরপুর নয়, কেননা তাকে বেশিরভাগ সময়ই অন্যান্য সিক্রেট এজেন্টদের গাড়ির লাইসেন্স প্লেট পরিবর্তন করার মতন একদম বিরক্তিকর কাজ করতে হয়। তাই সে প্রতিনিয়ত বসের কাছে আরও অনেক বড় এবং রিয়েল ফিল্ডের অ্যাসাইনমেন্টের জন্য বারবার আকুলভাবে আবেদন করতে থাকে। ফলে একদিন ভাগ্যক্রমে তার বস তাকে একটা সত্যিকারের ফিল্ড মিশন অ্যাসাইন করে তার দক্ষতা যাচাই করতে চায়। তাকে দেওয়া হয় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর অফিসে অত্যন্ত সতর্কতার সাথে একটা লিসেনিং ডিভাইস লুকিয়ে রাখার। জীবনের প্রথমেই সত্যিকারের দায়িত্ব পেয়ে রিস নিজের ভিতরে এক অন্যরকম রোমাঞ্চ আর ভয় দুটোই অনুভব করতে থাকে। সে সঠিক সুযোগের অপেক্ষায় থাকে, আর পররাষ্ট্রমন্ত্রী যখন কথা বলছিল তখন সে চুইং গাম দিয়ে টেবিলের নিচে ডিভাইসটা লাগানোর চেষ্টা করে, কিন্তু আঠাটা ভালোভাবে না লাগায় ডিভাইসটা বারবার নিচে পড়ে যেতে থাকে। ফলে এই পরিস্থিতি তার জন্য বেশ অস্বস্তিকর হয়ে ওঠে, আর ধরা পড়ে যাওয়ার ভয়ে তার বুক কাঁপতে শুরু করে। কিন্তু ঠিক তখনই সে দারুণ উপস্থিত বুদ্ধি খাটিয়ে হাতের কাছে থাকা একটা স্টেপলার দিয়ে ডিভাইসটা শক্ত করে আটকাতে সক্ষম হয় এবং নিজের জীবনের প্রথম মিশন সফলভাবে শেষ করে। এভাবে প্রথম মিশন শেষ হওয়ার পর দারুণ ফুরফুরে মেজাজে রিস তার অ্যাপার্টমেন্টে পৌঁছায়। সেখানে তার জন্য অপেক্ষা করছিল তার গার্লফ্রেন্ড ক্যারোলিন। ক্যারোলিন তার জন্য নিজের হাতে দারুণ সব সুস্বাদু খাবার বানিয়ে খুব রোমান্টিক একটা পরিবেশ তৈরি করে রেখেছিল। এই চমৎকার মুহূর্তে ক্যারোলিন আচমকাই তার বাবার ব্যবহৃত একটা পুরনো আংটি দিয়ে রিসকে বিয়ের প্রপোজাল করে বসে। এখন এতদিনের ভালোবাসার মানুষটির কাছ থেকে এমন অপ্রত্যাশিত সারপ্রাইজ পেয়ে রিস যেন খুশিতে আত্মহারা হয়ে যায়। সে ভাবতে থাকে যে আজ হয়তো তার জীবনে সবচেয়ে সৌভাগ্যের একটা দিন। কিন্তু তার এই আনন্দের রেশ কাটতে না কাটতেই বসের কাছ থেকে আর একটা দারুণ সারপ্রাইজ কল তার ফোনে আসে। তার বস তাকে জানায় যে আজকের মিশনে তার কাজে সে খুবই খুশি এবং তাকে একজন স্পেশাল এজেন্টকে এবার রিসিভ করার বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে। এই কাজটা সফলভাবে করে দিতে পারলে তাকে ফুল টাইম এজেন্ট হিসেবে প্রমোশন দেওয়া হবে। এই কথা শুনে রিস দ্রুত এয়ারপোর্ট কাস্টমে ছুটে যায় সে অফিসারকে রিসিভ করার জন্য। কিন্তু সেখানে পৌঁছানোর পর ইন্টারোগেশন রুমের বাইরের অদ্ভুত এবং বিশৃঙ্খলা দেখে সে রীতিমতন হতবাক হয়ে পড়ে। সে দেখতে পায় সম্পূর্ণ ন্যাড়া মাথার এক বিশাল দেহী লোক কাস্টম অফিসারদের সাথে যাচ্ছে তাই ভাষায় চিৎকার করছে। এই বদমেজাজি লোকটাই হলো আমেরিকার কিংবদন্তি স্পেশাল এজেন্ট চার্লি ওয়াক্স। সে সাথে করে এক বিশাল ব্যাগ ভর্তি এনার্জি ড্রিঙ্কস নিয়ে ফ্রান্সে ঢুকতে চাইছে, আর এদিকে কাস্টম অফিসাররা তাকে নিয়মের দোহাই দিয়ে কিছুই মানছে না। এখন এয়ারপোর্টের মতন জায়গায় সামান্য ড্রিঙ্কসের ক্যান নিয়ে একজন টপ লেভেল এজেন্ট কেন এত মরিয়া হয়ে উঠেছে, এর উত্তর মিলবে একটু পরে। এবার দুই পক্ষের কথা কাটাকাটির মাঝে পরিস্থিতি আরো একদম হাতের বাইরে চলে যায়। চার্লির এমন পাগলামো দেখে উপস্থিত সবাই ভাবতে শুরু করে যে এই এজেন্ট হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। কিন্তু ঠিক তখনই রিস তার ডিপ্লোম্যাটিক পাওয়ার ব্যবহার করে চার্লির বিশাল ব্যাগের উপরে একটা বিশেষ ছাড়পত্র লাগিয়ে দেয়। এভাবেই খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই সে চার্লিকে বের করে আনতে সক্ষম হয়। এখন চার্লির এমন অদ্ভুত ছেলে মানুষই দেখে গাড়ির ভিতরে বসা রিস বেশ অবাক হয়। এছাড়াও সে তাকে এর পিছনের আসল কারণ জিজ্ঞেস করে। তখন চার্লি মুচকি হেসে একটা ক্যান খুলে দেখায় যে এর ভিতরে কোনো সাধারণ এনার্জি পানীয় নেই, আসলে সেইখানে রয়েছে তার প্রিয় বন্দুকের ভয়ানক সব যন্ত্রাংশগুলো। সে খুব সুন্দর আর সুকৌশলে এই ক্যানের ভিতরে তার গান নিয়ে এসেছে। এই প্রিয় অস্ত্রটি সে আদর করে মিসেস জোন্স নামে ডাকে এবং এটা ছাড়া সে কোনো মিশনে একবার সামনে বাড়ায় না।
কারণ তার মতেন এই প্রাণঘাতী অস্ত্রটা হলো তার জীবনের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। এরপর তারা দুজন একটা ছায়া রঙের গাড়ি করে প্যারিসের একটা নামকরা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। সেখানে ঢোকার পর রিস ভাবছিল যে তার পার্টনার হয়তো এই লং ট্রাভেলের কারণে একটা চাইনিজ খাবার খেতে এসেছে। তবে চার্লি সেখানে ঢুকেই এমন এক কাণ্ড করে বসে যা দেখে তোমার চোখও কপাল উঠে যাবে। সে রেস্টুরেন্টের একজন নিরীহ ওয়েটারকে জিম্মি করে ফেলে। তারপর সে তাকে খুব রাগী গলায় জানতে চায় যে রেস্টুরেন্টের ঠিক কোথায় অবৈধ ড্রাগসগুলো রাখা আছে। এমন অদ্ভুত পাগলামো দেখে রিস তখন রীতিমতো বোকা বনে যায় আর সে মনে মনে উপরওয়ালাকে ডাকতে থাকে। একজন সাধারণ কাস্টমারের এমন ভয়ানক রূপ দেখে তার আশেপাশে থাকা বাকি ওয়েটাররা তাদের অস্ত্র বের করে ফেলে। ফলে চোখের পলক ফেলার আগেই দুপক্ষের মধ্যে রীতিমতন এক ভয়ানক বন্দুকযুদ্ধ শুরু হয়। রিস জীবনেও এমন ভয়াবহ গোলাগুলি খুব কাছ থেকে দেখেনি, যার ফলে সে এবার ভয়ে কাঁপতে কাঁপতে একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। ইতিমধ্যে চার্লি ওই ওয়েটারকে নিজের মানব ঢাল বানিয়ে এক হাতে পুরো রেস্টুরেন্টের সবাইকে একের পর এক গুলি করে মাটিতে শুইয়ে দেয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে রেস্টুরেন্টের ভিতরে শান্ত বাবুর্চিও বিশাল দা নিয়ে চার্লির দিকে তেড়ে আসে। তবে এখানে চার্লি তার নিখুঁত নিশানা দিয়ে একের পর এক সবাইকে শেষ করে দেয়। এরপর চার্লি বুঝতে পারে যে জিম্মি করা এই ওয়েটার সাধারণ কেউ নয়, সে নিশ্চয়ই ভিতরের কোনো বড় খবর জানে। তাই তো সে ওয়েটারের কাছে আবারও ড্রাগসের কথা জিজ্ঞেস করে, কিন্তু লোকটা কোনো মতেই তার মুখ খুলতে চাইছিল না। তবে চার্লিও তো আর সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, তাই সে সরাসরি রেস্টুরেন্টের ছাদে ফায়ারিং করতে থাকে। এরপর তার গুলির আঘাতে ছাদের সিলিং ভেয়ে বৃষ্টির মতন পড়তে থাকে সাদা কোকেইন। ড্রাগসের এই বিশাল মজুদ দেখে তো রিস রীতিমতো হতবাক হয়ে যায়। সে এবার ঠিকই বুঝে গেছে যে চার্লি কোন লেভেলের এক সিআইএ এজেন্ট। তার বুদ্ধি এতটাই তীক্ষ্ণ যে সে রীতিমতো জানে কোথায় ড্রাগস লুকিয়ে রাখা যায়। যাই হোক, এরপর চার্লি তার পার্টনারকে একটা বড় ফুলদানিতে সেই দামি ড্রাগসগুলো খুব সাবধানে ভরে নেওয়ার নির্দেশ দেয়। এরপর সে ভীত সন্ত্রস্ত ওই ওয়েটারকে ছেড়ে দেয়। সে যেন তার বসের কাছে গিয়ে একটা বিশেষ বার্তা পৌঁছে দেয়, যার নাম হলো ওয়াক্স অন ওয়াক্স অফ। এই আইকনিক ডায়লগটি মূলত তার নিজের এক অভিনব স্টাইলের পরিচয়, কেননা এই নাম শুনলেই পৃথিবীর বড় বড় মাফিয়াদের হৃৎপিণ্ড কেঁপে ওঠে। যাই হোক, কাজ শেষ করে তারা দুজন যখন রেস্টুরেন্টের বাইরে আসে তখন রিসের মনের ভিতরে অনেক কিছু চলতে থাকে। সে কোনোভাবে বুঝতে পারছিল না যে একজন টপ লেভেল এজেন্ট কেন সাধারণ ড্রাগস ডিলারদের পিছনে এইভাবে নিজের মূল্যবান সময় নষ্ট করছে। আসলে চার্লির এই ড্রাগস খোঁজার পিছনের আসল রহস্যটা কি, সেটাই সে মূলত জানতে চাইছে। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ তো শুরু হলো, কাকে সাপোর্ট করছো কমেন্টে জানিও। আর এই উপলক্ষে তোমাদের জানিয়ে রাখি একটা প্ল্যাটফর্মের কথা, যেখানে এই সকল ম্যাচের আপডেট ও অ্যানালাইসিস করে সুযোগ থাকবে দারুণ সব গেজেট পাওয়ার। অ্যাপটির অফিসিয়াল পার্টনার কিন্তু পিএসজি, আর তাই 24/7 সাপোর্ট সহ তুমি যদি নতুন নিবন্ধন করতে চাও তাহলে স্ক্রিনে দেখানো প্রচার কোড অ্যাপ্লাই করে পেতে পারো বোনাস। নগদ বা বিকাশে তুমি আয়কৃত ব্যালেন্স তুলতে পারবে সহজে। বিস্তারিত জানতে পিন কমেন্ট ফলো করো। এবার রেস্টুরেন্ট থেকে ফিরে তারা দুজনে মিলে প্যারিসের একটা অন্ধকার গলির চাইনিজ গ্যাংয়ের আস্তানায় গিয়ে পৌঁছায়। সেখানে তাদের অপরিচিত গাড়িটি দেখার সাথে সাথেই গ্যাংয়ের সদস্যরা খুব রাগী চেহারায় তাদের চারপাশ থেকে ঘিরে ধরে। তাদের সবার হাতে থাকা বিশাল ধারালো অস্ত্রগুলো অন্ধকারের মধ্যেও বেশ চকচক করছিল। তবে আমাদের পাগলাটে স্পাই চার্লি এসব পাতি গুন্ডাদের দেখে বিন্দুমাত্র ভয়ই পায় না, বরং সে একগাল হেসে চোখের পলকে খালি হাতে সামনের লোকটির অস্ত্র কেড়ে নেয়। এরপর সে অত্যন্ত দ্রুত গতির সাথে সে অস্ত্র দিয়ে গ্যাংয়ের লিডারকে মাটিতে শুইয়ে দেয়, যার ফলে গ্যাংয়ের বাকি সদস্যরা নিজেদের লিডারের এই পরিণতি দেখে তার দিকে তেড়ে আসার সাহস একদম হারিয়ে ফেলে। এভাবেই খুব সহজে চার্লি তার পার্টনারকে সাথে নিয়ে গ্যাংয়ের মূল ভবনের ভিতরে ঢুকে যায়। এবার ভবনের ভিতর ঢোকার পর তারা ইমার্জেন্সি সিঁড়ি দিয়ে খুব সাবধানে উপরে উঠতে থাকে। এবার চার্লি তার পকেট থেকে সাইলেন্সার বের করে নিজের প্রিয় বন্দুক মিসেস জোনসের মাথায় লাগিয়ে ফেলে, কারণ সে কোনোভাবেই চায় না যে এই গোপন মিশন এখন কোনো বাড়তি শব্দ তৈরি হোক। সে রিসকে পিছনের দিকে কড়া নজর রাখতে বলে এবং একাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে। রিস বেচারা জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি কখনোই হয়নি। ইতিমধ্যেই উপরতলা থেকে বেশ কিছু ভারী বুটের শব্দ আর মানুষের চিৎকার তাদের কানে ভেসে আসে। এবার চার্লি খুব ঠান্ডা মাথায় এই গ্যাংয়ের পাহারাদারদের একে একে লাশ বানিয়ে সিঁড়ি দিয়ে নিচে ফেলে
ফেলে দেয়। ফলে তারা খুব সহজে ভবনের একদম উপর তলায় পৌঁছে গ্যাংয়ের মূল বসের রুমে প্রবেশ করে। সেখানে ঢুকে চার্লি বসের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের মূল সাপ্লাইয়ের ঠিকানা জানতে চায়। এরপর বসের কাছ থেকে সাপ্লাইয়ের ঠিকানা নিয়ে তারা দুজন দ্রুত আস্তানা থেকে বেরিয়ে পড়ে। কিন্তু রিস তখন বেশ বিরক্ত হয়ে জিজ্ঞেস করে যে এই সাধারণ ড্রাগস খোঁজার পিছনে তার আসল কাহিনী কি। এখানেই আমরা জানতে পারি যে চার্লি আসলে ফ্রান্সের কোনো সাধারণ ড্রাগস ডিলার বা লোকাল গ্যাং ধরতে আসেনি। সে এখানে মূলত একটা ভয়ঙ্কর টেররিস্ট অ্যাটাক থামানোর জন্য পুরো আন্ডারকভার মিশন চালাচ্ছে। এই অবৈধ ড্রাগসের ব্যবসার টাকা দিয়ে টেররিস্টরা গোপনে প্যারিসে বিপুল পরিমাণ বিস্ফোরক কিনে এনেছে। এখন চার্লি সেই বিস্ফোরকের মূল সাপ্লাইকে ধরার জন্যই এতগুলো মানুষকে খুন করে সামনে আগাচ্ছে। কেন এই মিশনে তাদের একটা ছোট্ট ভুল হলে পুরো প্যারিস শহর নিমিষে লাশের পাহাড়ে পরিণত হবে। এই ভয়ানক সত্যটা জানার পর রিসের মাথার ভিতরে যেন আকাশ ভেঙে পড়ে। তাই তো সে চার্লির সব কথা এবার অক্ষরে অক্ষরে মেনে চলার সিদ্ধান্ত নেয়। যাই হোক, সব কিছু পরিষ্কার হয়ে যাওয়ার পর তারা দুজন একটা নির্দিষ্ট অ্যাপার্টমেন্টের ভবনে এসে পড়ে। এটাই হলো সেই মূল সাপ্লাইয়ের গোপন আস্তানা, যেখানে সন্ত্রাসীদের আনাগোনা সবচেয়ে বেশি। সেখানে চার্লি একজন দালালের সাথে কথা বলে ভবনের ভিতরে ঢোকার একটা দারুণ ফোন দিয়ে আটে। সে দালালকে বেশ কিছু বাড়তি টাকা দিয়ে দুজন মেয়েকে সাথে নিয়ে উপরে যাওয়ার প্ল্যান করে। চার্লির উদ্দেশ্য হলো মেয়েগুলোর কাস্টমার সেজে সাপ্লাইয়ের নজর এড়িয়ে একবারে তার ঘরে পৌঁছানো। তখন রিস এই জঘন্য প্ল্যান দেখে লজ্জায় আর ভয়ে একবারে কুঁকড়ে যায়। সে কোনোভাবেই এই পাতি মেয়েগুলোর সাথে একই লিফটের উপরে যেতে চায় না, কিন্তু চার্লি তাকে এক প্রকার জোর করেই সেই ছোট্ট লিফটের ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই লিফটের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে সেখানে এমন একজন মানুষ এসে দাঁড়ায় যা দেখে তো রিসের চোখ পুরোই কপালে উঠে যায়। এই অপ্রত্যাশিত মানুষটাই হলো তার নিজের প্রাণের গার্লফ্রেন্ড ক্যারোলিন। ক্যারোলিন নিজের প্রেমিককে এমন বাজে মেয়েদের সাথে দেখে একবারে রাগে ফেটে পড়ে। সে রিসের কাছে নোংরা কাজের কৈফিয়ত চাইতে শুরু করে। তখন রিস তোতলাতে তাকে পুরো পরিস্থিতি বোঝানোর আপ্রাণ চেষ্টা চালায়, কিন্তু তার কোনো কথাই ক্যারোলিনের কানে পর্যন্ত ঢোকে না। ঠিক এমনই এক ভয়ানক ইমোশনাল মুহূর্তে লিফটের দরজা সক্রিয়ভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে রিস নিজের ভালোবাসার মানুষটির কাছে একজন চরম প্রতারক হিসেবে প্রমাণিত হয়ে পড়ে। এদিকে চার্লি এই পুরো ইমোশনাল ড্রামা দেখে মুচকি হেসে লিফটের ভিতরে দাঁড়িয়ে চুইংগাম চাবাতে থাকে। যাই হোক, এমন পরিস্থিতির পর চার্লি তাকে নিয়ে সোজা সাপ্লায়ারের সে ফ্লোরে গিয়ে হাজির হয়। এখন এইখানে রিস তার রিলেশনশিপকে সামাল দিতে দ্রুতই আরেকজনের ফোন কেড়ে নেয় এবং এরপর ক্যারোলিনকে ফোন করে সব ঘটনা বোঝানোর চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই সেই রুমের ভারী দরজা ভেঙে দুজন বিশাল দেহী গুন্ডা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। রিস জীবনেও কখনো এমন সরাসরি হামলায় না পড়ায় সে পুরো দিশাহারা হয়ে যায়, আর এই সুযোগে সে তার লাইফের বেদম মার খাওয়া শুরু করে। ফলে চার্লি নিজের পার্টনারের এমন করুণ পরিস্থিতি থেকে বাঁচাতে খুব ঠান্ডা মাথায় সেই গুন্ডাদের চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেয়। এরপর তারা দুজনে সেখান থেকে বেরিয়ে স্যাটেলাইট ট্রেকিং স্পেশাল ঘড়ির সাহায্যে ওই সাপ্লায়ারের গাড়ি অনুসরণ করে, আর এভাবেই তারা পৌঁছে যায় শহরের একদম শেষ প্রান্তে। এই জায়গাটা হলো মূলত সেই সন্ত্রাসীদের আসল আস্তানা, যেখান থেকে তারা পুরো ধ্বংসযজ্ঞ চালানোর সব প্ল্যান করেছিল। এখন এই নতুন আস্তানাটি বাইরে থেকে দেখতে সাধারণ জরাজীর্ণ অ্যাপার্টমেন্ট ভবন মনে হয়, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক বিশাল অপরাধ চক্র। সেখানে ঢোকার পরেই তারা দুজন নিজেদের খুব সাধারণ আর পাগল প্রায় ড্রাগস আসক্ত ক্রেতা হিসেবে গ্যাং লিডারের সামনে দারুণভাবে উপস্থাপন করে। গ্যাং লিডার তাদের এমন রুগ্ন আর অসহায় দশা দেখে মুচকি হাসে। তারপর সে রিসকে বোকা ভেবে তার মূল্যবান এঙ্গেজমেন্ট রিংটা হাত থেকে খুলে নেয়। এখন নিজের আংটিটা হারিয়ে রিস রাগে ফুঁসতে থাকলেও সে পরিস্থিতি বিবেচনা করে একবারে চুপ করে থাকে। তবে চার্লি তো আর এত সহজে কাউকে ছেড়ে দেওয়ার মতন সাধারণ কোনো স্পাই নয়। সে চোখের পলকে গ্যাং লিডারের হাত থেকে তার বন্দুক কেড়ে নেয় এবং পুরো রুমের নিয়ন্ত্রণ নিজ হাতে নিয়ে আসে। এভাবে মুহূর্তের মধ্যেই সে চরম অহংকারী লিডার তার নিজের আস্তানাতেই বন্দী হয়ে যায়। এরপর রিস তার বুকের জমানো সব ক্ষোভ নিয়ে সেই লিডারের উপরে রীতিমতো বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে। সে লোকটাকে শক্ত ফ্লোরের উপরে ফেলে আচ্ছা মতো পেটায়, আর ফাইনালি আংটিটা
যা আবারও উদ্ধার করে নেয়। ইতিমধ্যে চার্লি তার আসল মিশনে ফোকাস করে জানলা দিয়ে একটা লম্বা দড়ির সাহায্যে ভবনের ঠিক উপর তলায় খুব সাবধানে ঝুলে পড়ে, কারণ ওই নির্দিষ্ট ফ্লোরেই শহরের সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীরা তাদের পরবর্তী ধ্বংসলীলা চালানোর জন্য মিটিং করছিল। এবার চার্লি জানলার কাঁচ ভেঙে একদম হিরোদের মতো সেখানে ঢুকে পড়ে, আর সে একাই সন্ত্রাসীদের উপরে বুলেটের মতন বৃষ্টি ছুড়ে দেয়। ফলে পুরো ফ্লোর জুড়ে শুরু হয় এক মারাত্মক ধ্বংসলীলা। একের পর এক লোক লাশে পরিণত হতে থাকে। নিজেদের জীবন বাঁচাতে তারা ফ্লোর ছিদ্র করে নিচের তলায় পালানোর চেষ্টা করলে রিস সেখানে গিয়ে তাদের পথ শক্ত করে আটকে দেয়। এখন পালানোর আর কোনো উপায় না পেয়ে একজন সন্ত্রাসী নিজের মাথায় নিজেই গুলি করে তার জীবন শেষ করে দেয়। আর এই দৃশ্য দেখে তো রিসের ভিতরে একদম ফেটে পড়ে। কিন্তু ঠিক তখনই চার্লি খুব দ্রুত হিসাব করে দেখে যে বাকি দুজন সন্ত্রাসী ঠিক কতক্ষণে ভবনের নিচে গিয়ে পৌঁছাবে। সে সেই সময় একদম নিখুঁত হিসাব কষে একটা সুইসাইড বোম জ্যাকেটের টাইমার সেট করে সোজা জানলা দিয়ে নিচে ফেলে দেয়, যার ফলে জ্যাকেটটা ঠিক সেই সন্ত্রাসীদের গাড়ির উপরে একই সময় পড়ে আর বিশাল এক বিস্ফোরণে পুরো শহরই কেঁপে যায়। আর এই ভয়াবহ বিস্ফোরণের সংবাদ শুনে পুলিশ দ্রুতই সেখানে চলে আসে। এখন পালানোর আর কোনো উপায় না দেখে চার্লি আর রিস চারপাশে ঘন ধোঁয়ার আড়াল নিয়ে একটা ফাঁকা পুলিশের গাড়িতে উঠে পড়ে। কিন্তু রিস হঠাৎ করেই আতঙ্কের সাথে মনে করতে পারে যে তাদের আগের গাড়ির ভিতরে তাদের সব গোপন সরকারি ডকুমেন্টস রয়েছে। এখন পুলিশ কোনোভাবে সেগুলো খুঁজে পেলে তার স্পাই পরিচয় একদম ফাঁস হয়ে যাবে। তাই চার্লি এই বিপদ সামাল দিতে পুলিশের গাড়িটা ব্যাক গিয়ারে চালিয়ে দেয় এবং তাদের সেই পুরাতন গাড়ির সাথে একটা সজোরে ধাক্কা খায়। ফলে আগে থেকেই সেট করা একটা বোমার মাধ্যমে তাদের পুরাতন গাড়িটা ব্লাস্ট হয়ে পড়ে আর মুহূর্তেই সব প্রমাণ একদম পুড়ে ছারখার হয়ে যায়। এভাবেই তারা দুজন পুলিশের চোখের সামনে দিয়ে এক রুদ্ধশ্বাস স্কেপ করে শহরের অন্য প্রান্তে চলে আসে। এখন সারাদিনে সেই ভয়ানক মিশন সফল করা শেষে রিস আর চার্লি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পায়। তারা দুজনে মিলে সোফায় বসে নিজেদের এই অবিশ্বাস্য সফলতার কথা ভেবে দারুণ হাসতে থাকে। রিস এবার খুব গভীরভাবে উপলব্ধি করতে পারে যে কেন চার্লিকে সিআইএর সবচেয়ে সেরা এবং ভয়ঙ্কর স্পাই হিসেবে সম্মান করা হয়। সে চার্লির নিখুঁত কাজের প্রশংসা করে খুব আবেগের সাথে জানায় যে তারা দুজনে মিলে আসলে দারুণ একটা চমৎকার দল তৈরি করে ফেলেছে। চার্লিও তার পার্টনারের এমন সুন্দর কথা শুনে বেশ খুশি হয় এবং তাকে ভবিষ্যতের মিশনগুলোতে সবসময় পাশে থাকার একটা দারুণ প্রতিশ্রুতি দেয়। ইতিমধ্যে ক্যারোলিনের কাছে এসে রিসের ফোনে একটা মিষ্টি মেসেজ আসে, যেখানে সে তাদের দুজনকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানায়। ক্যারোলাইনের সেই সুন্দর আমন্ত্রণ পেয়ে তারা দুজনে ফুরফুরে মেজাজে সেখানে উপস্থিত হয়। এখানে ঢোকার পরেই তারা দেখতে পায় যে ক্যারোলিনের সাথে তার অত্যন্ত সুন্দরী বেস্ট ফ্রেন্ড যার নাম নিকোল, সেও ডিনারে চলে এসেছে। খাবার টেবিলের পরিবেশটা ছিল একেবারে অন্যরকম, যেখানে সবাই মিলে খুব হাসি খুশি আর দারুণ আড্ডায় মেতে ওঠে। চার্লি তার স্বভাব সুলভ মজার কথা আর দারুণ অভিনয় দিয়ে টেবিলের পরিবেশটাকে একদম প্রাণবন্ত করে রাখে। ক্যারোলিন আর তার বান্ধবী চার্লির এমন পাগলাটে আর মজার কথা শুনে তো হাসতে হাসতে একদম লুটুপুটি খায়। তবে ঠিক তখনই রিস তার ভালোবাসার মানুষটির এমন সুন্দর হাসি দেখে নিজের সব ক্লান্তি ভুলে যায়। তবে এই হাসি খুশি পরিবেশের মাঝেই হঠাৎ করেই নিকোলের ফোন খুব জোরে বেজে ওঠে। সে ফোন রিসিভ করে কথা বলার সময় অপর পাশ থেকে কেউ একজন রোজ নামের কাউকে খুঁজছিল। এখন রোজ নামটা শোনার সাথে সাথে চার্লির মুখের এক্সপ্রেশন একদম ভয়ানক হয়ে ওঠে। তার মানে সে নিশ্চয়ই কিছু আঁচ করতে পেরেছে। আর সেই অনুসারে এক সেকেন্ড সময় নষ্ট না করে সে চোখের পলকে নিকোলের মাথায় সরাসরি ফায়ার করে দেয়। মুহূর্তের মধ্যে এমন আচরণ দেখে তো রিস পুরো আকাশ থেকে পড়ে। কোনো কথাবার্তা ছাড়াই তাদের প্রিয় মানুষকে এভাবে গুলি করা কিভাবে সম্ভব? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে কেন সে এটা করবে। কিন্তু তার চেয়েও ভয়ের ব্যাপার হলো এরপর চার্লি সরাসরি বন্দুক তাক করে ক্যারোলিনের উপর, আর তাকে বাঁচানোর জন্য রিস তো আপ্রাণ চেষ্টা করতে থাকে। কিন্তু ঠিক তখনই সে শান্ত গলায় এমন এক ভয়ানক তথ্য ফাঁস করে যা শুনে তোমার মাথাও পুরোই খারাপ হয়ে যাবে।
চার্লি খুব রাগী গলায় তখন রিসকে জানায় রোজ ওয়ার্ডটা কোনো সাধারণ মানুষের নাম নয়, বরং এটা একটা সাংকেতিক কোড ওয়ার্ড। তারা সারাদিন ধরে যতগুলো ভয়ানক সন্ত্রাসীদের নিজের হাতে লাশ বানিয়েছে তাদের সবার ফোনেই এই নিকোলের ফোন নাম্বারটা খুব গভীরভাবে সেভ করা ছিল। অর্থাৎ নিকোল এবং ক্যারোলাইন দুজনে মিলে মূলত সেই ভয়ানক টেররিস্ট সংগঠনের সাথে কাজ করছে। এই কথা শুনে রিস কিছুতেই বিশ্বাস করতে চায় না, কারণ সে ক্যারোলিনের ব্যাকগ্রাউন্ড আগে থেকে খুব ভালোভাবে চেক করে রেখেছিল। তার মতো একজন গোছানো এবং বুদ্ধিমান স্পাইকে বোকা বানিয়ে ক্যারোলাইন এতদিন ধরে প্রেমের নাটক করে আসছে, এটা মানা তার জন্য পুরোপুরি অসম্ভব। তাই তো রিস খুব অসহায় চোখে তার ভালোবাসার মানুষটির দিকে তাকিয়ে এই ভয়ঙ্কর অভিযোগের একটা সঠিক উত্তর জানতে মরিয়া হয়ে ওঠে। সে ক্যারোলাইনের চোখের দিকে তাকিয়ে বারবার আকুতি করতে থাকে, যেন সে অন্তত একবার বলে যে চার্লির এই কথাগুলো সম্পূর্ণ মিথ্যে। এখন রিসের এমন করুণ অবস্থা দেখে চার্লি এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার অকট্য প্রমাণ দেওয়ার শক্ত সিদ্ধান্ত নেয়। সে ক্যারোলিনের দেওয়া সেই মূল্যবান এঙ্গেজমেন্ট রিংটি রিসের হাত থেকে জোর করে খুলে নেয়। এরপর সে সেটা টেবিলের উপরে থাকা একটা স্পিকারের খুব কাছে নিয়ে ধরে। সেখানে সাথে সাথেই রুমে থাকা স্পিকার থেকে একটা অদ্ভুত ইলেকট্রিক সাউন্ড পুরো রুমে বাজতে থাকে। আসলে ক্যারোলিনের দেওয়া এই ভালোবাসার রিংটি ছিল একটা আধুনিক ট্র্যাকার এবং লিসেনিং ডিভাইস। এই ছোট্ট যন্ত্রটির মাধ্যমে ক্যারোলিনের টেররিস্ট দল রিসের প্রত্যেকটা গতিবিধি সহজে ট্র্যাক করে আসছিল। তো এই সব অকট্য প্রমাণ পাওয়ার পর ক্যারোলাইন আর সহ্য করতে পারে না। তাই তো মুহূর্তের মধ্যেই সে তার ড্রয়ার থেকে একটা বন্দুক বের করে বসে। সে কোনো দয়াময় ছাড়াই এবার সরাসরি রিসের কাঁধে গুলি করে দেয়। এরপর সে চার্লিকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি ফায়ার করতে করতে জানলা দিয়ে অন্ধকারে একবারে চিরতরে মিলিয়ে যায়। তো ফাইনালি ক্যারোলিনের এমন বিশ্বাসঘাতকতার পর রিসের সাজানো অ্যাপার্টমেন্ট মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে। সেখানে এবার অন্যান্য সিআইএ এজেন্টরা এসে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজ করতে থাকে। এবার তারা রিসের বেডরুম থেকে শুরু করে ড্রয়িং রুম পর্যন্ত প্রায় 17টি গোপন লিসেনিং ডিভাইস এবং 5টি লুকানো ক্যামেরা উদ্ধার করতে সক্ষম হয়। সব দেখে রিসের মাথা তো যেন পুরোপুরি হ্যাং হয়ে পড়ে। আর ঠিক তখনই তার ল্যাপটপে ক্যারোলিনের কাছ থেকে একটা অপ্রত্যাশিত ফোন কল চলে আসে। ক্যারোলিন এখানে তাকে জানায় যে আজ থেকে ঠিক 6 বছর আগে একজন বিশেষ মানুষ তাকে চরমপন্থী পথে নিয়ে এসেছিল। তবে সে রিসকে ভালোবাসার অভিনয় করলেও মূলত নিজের সংগঠনের উদ্দেশ্য সফল করার জন্যই এতদিন ধরে জঘন্য নাটক চালাচ্ছিল। ফলে সব কথা শোনার পর রিসের মন যেন ভেঙে খান খান হয়ে যায়। কিন্তু এই ছোট্ট ফোন কলের সূত্র ধরে চার্লি দ্রুতই একটা অডিও সফটওয়্যার ব্যবহার করে। এই সফটওয়্যার দিয়ে ব্যাকগ্রাউন্ডের শব্দ খুব নিখুঁতভাবে আলাদা করা যায়। আর এবার সে ক্যারোলিনের ফোনেও ঠিক একই কাজ করে। সে সেই অডিও থেকে হাইওয়ের গাড়ির শব্দ শুনে বুঝতে পারে যে ক্যারোলিন এখনো শহরের বাইরের কোনো বড় রাস্তায় অবস্থান করছে। ইতিমধ্যে আমেরিকান এম্বাসি থেকে খবর আসে যে তাদের দেশের প্রতিনিধিরা একটা বিশেষ আফ্রিকান সামিটে যোগ দিতে প্যারিসে এসে পৌঁছাবে। এই খবর শোনার পর চার্লি আর কোনো দেরি না করে সোজা এয়ারপোর্টের দিকে রওনা দেয়, কারণ সে খুব পরিষ্কারভাবে বুঝতে পারে যে ক্যারোলিনের মূল টার্গেট হলো আমেরিকার সেই দলকে পুরোপুরি উড়িয়ে দেওয়া। ফলে চার্লি তার সাথে থাকা একটা ভয়ঙ্কর রকেট লঞ্চার নিয়ে ক্যারোলিনের সেই সবুজ রঙের গাড়ির পিছনে ধাওয়া করতে শুরু করে। এভাবে হাইওয়ের উপর শুরু হয় এক শ্বাসরুদ্ধকর চেজিং সিন, যেখানে আমরা দেখতে পাই যেই না চার্লি তার রকেট লঞ্চার লঞ্চ করতে যাবে তখন রিস তাকে খুব কড়াকড়িভাবে বারণ করে দেয়। কেননা রিস হঠাৎ করে বুঝতে পারে যে ক্যারোলিনের মতো একটা চতুর সন্ত্রাসী কখনো সরাসরি সেই গাড়ির ভিতরে বসে থাকবে না। আসলে সেই গাড়িটা ছিল পুলিশের নজর ঘোরানোর জন্য তৈরি করা একটা খুব সাধারণ ডিরেকশন মাত্র। ফলে চার্লি কোনো দিকে না তাকিয়ে সোজা রকেট লঞ্চার দিয়ে সেই ফাঁকা গাড়িটাকে নিমিষে উড়িয়ে দেয়। অন্যদিকে রিস তার জীবনের বাজি রেখে সোজা সেই আফ্রিকান সামিটের কনফারেন্স হলের দিকে পাগলের মতো ছুটে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় যে ক্যারোলিন তার নাম ব্যবহার করে আগে একজন ডেলিগেট হিসেবে হলের ভেতরে ঢুকে পড়েছে। তাই তো রিস আর কোনো উপায় না পেয়ে জোর করে সিকিউরিটির হাত থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং তারপর সে হল রুমে প্রবেশ করে। এখানে ঢুকে রিস হন্যে হয়ে ক্যারোলাইনকে খুঁজতে থাকে। এভাবে অসংখ্য মানুষের ভিড়ে হঠাৎ করে সে দেখতে পায় যে ক্যারোলিন একটা লম্বা বোরকা পরে খুব ধীর পায়ে সামনের দিকে এগিয়ে আসছে। এখন রিস তাকে চেনার সাথে সাথে নিজের হাতের বন্দুক সোজা তার দিকে
তাক করে, তারপর তাকে সেখানে থামতে বলা হয়। অন্যদিকে চারিপাশের সবাই এমন দৃশ্য দেখে ভয়ে দিকবিদিক শূন্য হয়ে ছোটাছুটি করতে থাকে। তখন ক্যারোলাইন বুঝতে পারে যে তার পালানোর আর কোনো রাস্তা নেই, ফলে সে তার গায়ে জড়ানো বোরকাটা খুলে ফেলে এক বিশাল সুইসাইড বোম সবার সামনে উন্মুক্ত করে দেয়। এমন একটা চরম মুহূর্তে নিজের সবচেয়ে প্রিয় মানুষকে ভয়াবহ মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকতে দেখে রিসের চোখের জলের বাঁধ একদম ভেঙে পড়ে। সে তাদের একসাথে কাটানো দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে ক্যারোলিনের পাষাণ হৃদয় গলানোর শেষ চেষ্টা চালায়। তবে ক্যারোলিনের মাথায় তখন শুধু নিজের সংগঠনের জন্য একটা বিগ মানি জেনারেট করার চেষ্টা করছিল। তবে ক্যারোলাইনের মাথায় তখন শুধু নিজের সংগঠনের ভয়ানক উদ্দেশ্য সফল করার একটা নেশা কাজ করছিল। সে রিসের কোনো কথায় কান না দিয়ে ডেটোনেটরের বোতাম চাপার জন্য নিজের হাত ধীরে ধীরে উপরে তুলতে থাকে। আর ঠিক সেই মুহূর্তে রিস নিজের ভালোবাসার চেয়ে দেশের হাজারো মানুষের জীবন বাঁচানোর এক কঠিন সিদ্ধান্ত নেয়। সে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয়ে ট্রিগার চাপে ক্যারোলিনের দিকে, আর এই বুলেট সরাসরি ক্যারোলিনকে হেডশট দিয়ে তার জীবনের কেচ্ছা খতম করে দেয়। ভালোবাসার মানুষটির এমন মর্মান্তিক মৃত্যুর পর রিসের ভিতরে সেই নরম আর সাধারণ ছেলেটা হারিয়ে যায় চিরতরে। ইতিমধ্যে চার্লি সেখানে উপস্থিত হয়ে ক্যারোলিনের লাশটি নিচে পড়ার আগেই খুব শক্ত করে ধরে ফেলে এবং বোমের ডেটোনেটরটি খুব সাবধানে নিষ্ক্রিয় করে দেয়। এভাবেই তাদের দুজনের অসম সাহসিকতায় প্যারিস শহর একটা ভয়ানক ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায়। আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে শেষ হয় আজকের ধুন্ধুমার অ্যাকশন মুভিটি।